ইলেভেন্থ আওয়ারে এসে জামাতকে নিষিদ্ধ করলো নির্বাহী আদেশে, সেটারও আমরা বিরোধিতা করেছিলাম। এভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। কিন্তু এবার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অলরেডি তো অঙ্গীকারবদ্ধ, সে জাতির সামনে, দেশি বিদেশি মিডিয়ার সামনে সে তো এটা বাস্তবায়ন করবে, তার নোট অফ ডিসেন্ট সহ যা মিলা যেমন যা করছে, তাই না? তাহলে আবার গণভোট কেন? ভুলটা কাদের? সরকারের না রাজনৈতিক দলগুলোর? বাংলাদেশ এক ধরনের ক্রান্তি লগ্নে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে গণভোটে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। আপনি কি দেখছেন আসলে গণভোটের ব্যবস্থা কি দেখছেন, জাতীয় ঐক্যের ক্ষেত্রেও আপনি কি দেখছেন? ধন্যবাদ জনাব। প্রথমে হাসি বেরিয়ে এলো। আমরা এর আগে রাজনীতিবিদদের কথা শুনে হাসতাম, এখন এই সুশীলদের কথা শুনে আমরা হাসি পাই আর কি। দেখুন, আপনি বলছেন যে ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে বা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তার বক্তব্য এটা তার বক্তব্য। মানে উনি তো সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তাই না? মনে বলছে ক্রান্তি লগ্নে। আমি মনে করি ক্রান্তি লগ্নে আমরা এতদিন ছিলাম, এখন ক্রান্তি লগ্ন থেকে ঘন ঘোর অন্ধকারে পৌঁছে গেছি। এখন আর ক্রান্তি লগ্ন মানে কি, একটা সন্ধিক্ষণ। তো আমার মনে হয় গভীর অন্ধকারে ঢুকে গেছি। এখন আমরা অতল গহ্বরে পৌঁছতে যাচ্ছি। হ্যাঁ, সূর্যের দেখা তো একসময় মিলবে, আলোর দেখা তো একসময় মিলবে, সেটা কবে আমি জানি না। আপনি যদি আমাকে এখান থেকে নিরাশবাদী বলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আশা শুনতে চাই উত্তরের উপায়টা। আশাবাদিতার জায়গা আমি এই মুহূর্তে দেখছি না। ইনফ্যাক্ট সরি টু সে, আমি ওরকম রাজনীতিবিদদের মতো খুব আশা জাগি না, কথা বলবো, বড় বড় কথা বলবো, আমি সেটা পারছি না। আমার ক্যারেক্টারিস্টিকে ওটি নেই। একটা অতল গহ্বরের দিকে আমরা ক্রমাগত ছুটে যাচ্ছি। এই আলী রিয়াজ সাহেবের যে উক্তি আপনি বললেন যে ক্রান্তি লগ্ন থেকে উত্তরণের জন্য আমাদের গণভোটে হ্যাঁ বলতে হবে অথবা সমস্যা করতে হবে, এই এবং উনি বলেন যে 24শে আগস্টে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের রক্তের ঋণ আমাদের রয়েছে। এই রক্তের দোহাই দিয়েই তো সংবিধান একসময় ছুঁড়ে ফেলতে চেয়েছিল, এই রক্তের দোহাই দিয়ে তো সংবিধানে কবর রচনা করতে চেয়েছিল এই আলী রিয়াজ সাহেবরা, যাদের উপর ভর করে এখন এই বাংলাদেশে বিশেষ দায়িত্বে তারা রয়েছেন। সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, তাহলে রক্তের ঋণ তারা কিভাবে পরিশোধ করেন? একবার বলেন সংবিধান সংশোধন করে, একবার বলে সংবিধান পরিবর্তন করে, একটা জায়গায় তো আসতে হবে। তাহলে সেই জায়গা থেকে ফিরলেন কেন? গণভোটে জিতলে তো সংশোধন হওয়ার সম্ভাবনা আছে। সেটা সংশোধন বা সংস্কার, এর আগে তো সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের রক্তের দোহাই দিয়ে। এনসিপির আজকে যারা করছে, এই হাসনাত আবদুল্লাহ কিংবা এই আসিফ মাহমুদরা সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল না, সংবিধানের কবর রচনা করতে চেয়েছিল না। এবং তারা এই কথা বলেনি যে যারা শহীদ হয়েছেন, যাদের রক্তের কাছে আমাদের ঋণ রয়েছে, তাদের ঋণ পরিশোধ করতে হবে, অথবা এই সংবিধান আমরা চাই না, এই সংবিধানের কবর রচনা করতে হবে বলেছে তো। এখন সেখান থেকে এসে বলছে সংবিধান সমস্যা করতে হবে, এক মুখে কয় কথা। তার মানে সমস্যা তাদের মধ্যেই, তারা আসলে কি চাইছে। এবং এই গণভোটে দোহাই দিচ্ছে এইভাবে বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর কোনো ইতিহাসে গণভোটে এইভাবে করার কোনো এক্সাম্পল আছে? জনগণ কি বলে সেখান থেকে হ্যাঁ না ভোটের আয়োজন করা যায় কিনা। এখন তো সংসদই নেই, এটা সম্পূর্ণ প্রতারণা মানুষের সঙ্গে। এবং আপনি গণভোটটাই প্রতারণা বলছেন অবভিয়াসলি। আমি একটা প্রশ্ন, এটা হচ্ছে অতল গহ্বরে যদি চলেই যায় দেশ, উত্তরণের কোনো উপায় দেখছেন না যদি নির্বাচন হয়? শুনুন, উত্তরণের উপায় অবশ্যই, উত্তরণের উপায় যেটি আছে সেটা তো এক পক্ষে শুনছে না। এর আগে আওয়ামী লীগ যেমন একপাক্ষিকভাবে নির্বাচন করেছে, এই আপনার টেবিলে বসে আরও 2-3বার বলেছি, ঠিক তেমন নির্বাচন না, তার চেয়ে জঘন্য নির্বাচন হতে যাচ্ছে এইবার। আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করেনি, তারা কৌশল অবলম্বন করেছিল বিএনপি যাতে ক্ষমতা না, মানে নির্বাচনে না আসে, বা তাদের বিরোধী মনোভাবাপন্ন যে দলগুলো রয়েছে তারা যাতে নির্বাচনে না আসে। আওয়ামী লীগ কিন্তু কাউকে নিষিদ্ধ করেনি। ইলেভেন্থ আওয়ারে এসে জামাতকে নিষিদ্ধ করলো নির্বাহী আদেশে, সেটারও আমরা বিরোধিতা করেছিলাম। এভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। কিন্তু এবার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনে আসতে না দিয়েই একটা সোকল্ড ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। সো উত্তরণের উপায় আপনি কীভাবে দেখবেন? এবং এটা বলে রাখি যে এই নির্বাচনের মাধ্যমে যারাই আসবে তারা কখনো মানে একটু স্থিতিশীল হয়ে যে রাষ্ট্র পরিচালনা করবে তারা পারবে না। আমি এখানে থাকি। কিন্তু আপনি যদি এভাবে বলি, এই নির্বাচনে যদি আওয়ামী লীগকে আনা হতো তাহলে তার অতল গহ্বরে যেত না, বিষয়টা এমন? বিষয়টি হচ্ছে যে অতল গহ্বরে যেত না, হয়তো ধ্বংসস্তূপ থেকে কোনো এক জায়গায় আমরা উঠে দাঁড়ানোর চেষ্টাটা অন্তত করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। আমি একটু চাই রেজাল্ট করিম রনি, যে এই প্রশ্ন থেকে যদি আপনি উত্তর, অতল গহ্বরে চলে যাচ্ছেন ক্রান্তি লগ্ন থেকে এখন অতল গহ্বরের দিকে, যদি মান্না ভাইয়ের প্রশ্ন উত্তরটা যদি নির্বাচনে যদি আওয়ামী লীগ আসতে পারতো তাহলে অতল গহ্বরে যেত না, ক্রান্তির লগ্নও যেত না, আপনি কি বলবেন? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা।
দেখেন, আমি মনে করি গণভোট গণ অভ্যুত্থান বিরোধী। এটা আমি বহু আগেই বলছি, এবং বিএনপি কি বুঝে এটাতে রাজি হয়েছে আমি জানি না। হ্যাঁ, তো কারণ হলো আপনার পার্লামেন্ট সভারেন্টি ডেমোক্রেসিতে এখানে হইতে পারে। হ্যাঁ, হাসিনা শাসনটাকে আমরা সাংবিধানিক ফ্যাসিবাদ বলতাম। পঞ্চদশ সংশোধনীতে সে এমন এমন কতগুলো জায়গায় সংবিধানকে ঠেলে দিছে যেটা খোদ অসাংবিধানিক। যেমন সংবিধান কোনো কোরআন বাইবেল না, এটা জনগণের উইল, মানে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ, এবং সে বলছিল এটা সংশোধন করা যাবে না, করলে এটা মানে একটা আপনার মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যাবে। ফলে সংবিধানের দোহাই দিয়ে সাংবিধানিক রাজনীতি অসম্ভব করে তুলছিল শেখ হাসিনা। দ্যাটস ওয়াই ওইটা ছিল একটা সাংবিধানিক ফ্যাসিবাদ। তো ফলে এটার পরিণতিও হয়েছে। মানে গণ অভ্যুত্থানের পরে প্রথম আলাপ হওয়া উচিত ছিল আপনার গণপরিষদ এবং পার্লামেন্ট ইলেকশন নিয়ে। পার্লামেন্ট ইলেকশন, বাকি আলাপগুলো হলো মানে ফাঁসিক্কি আলাপ আর কি, অদরকারি আলাপ। এবং এই গণভোটটা আপনি যেটা মনে করতেছে, এটা হলো গণভোটটার মধ্য দিয়ে আপনি কি অ্যাচিভ করবেন। হ্যাঁ, প্রথম কথা হলো আপনি সমস্ত যে দলগুলো এই স্বাক্ষর করছে একসাথে, সেখানে তো একটা অঙ্গীকার করছেই। তো অঙ্গীকার করলে এবং যে দলগুলো স্বাক্ষর করছে তাদের মধ্যে থেকে কেউ না কেউ নির্বাচিত সরকার গঠন করবে, তো তাই না, বাংলাদেশে এই বর্তমান প্রেক্ষাপটে। তাহলে আবার গণভোট কেন? অলরেডি তো অঙ্গীকারবদ্ধ সে, জাতির সামনে, দেশি বিদেশি মিডিয়ার সামনে সে তো এটা বাস্তবায়ন করবে, তার নোট অফ ডিসেন্ট সব যা মিলা যেমন যা করছে, তাই না? তাহলে আবার গণভোট কেন? ভুলটা কাদের, সরকারের না সরকারটা বুঝে না, রাজনৈতিক দলগুলোর? রাজনৈতিক দলগুলো ফেলে দিচ্ছেন এটা। না, তারা তো রাজি হয়েছে। রাজনৈতিক দলগুলো রাজি হলে, আমি তো শুরু থেকে বলতেছি এটা গণ অভ্যুত্থান বিরোধী। আলাপ হবে শুধু পার্লামেন্ট ইলেকশন নিয়ে। এবং দেখেন, বিএনপি যখন প্রথম ইলেকশনের কথা বললো, আজকে মানুষ যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকটা লোক আজকে কি মনে করতেছে, ইলেকশন যদি আরো 6 মাস আগে হইতো তাহলে দেশের অবস্থা আরো ভালো হইতো, আজকে এই জায়গায় যাইতো না দেশ। এটা গেল একটা পার্ট। ফলে এখন যাই হোক, এখন আপনি গণভোট নির্বাচন একদিকে নিয়ে যাচ্ছেন, এটাকে একটা পলিটিক্যাল টুলস আকারে ব্যবহার করার চেষ্টা করছেন। তো বিএনপির মতো করে রেসপন্স করতেছে। যাই হোক, সর্বশেষে এখন সবাই হায়ের পক্ষে। সবাই হায়ের পক্ষে নায়ের পক্ষে হলে এটা কিছু মিন করে না, কারণ আপনি অলরেডি তো অঙ্গীকারবদ্ধ। কিন্তু আপনি ন্যারেটিভ তৈরি করার জন্য, হ্যাঁ আপনি জুলাই সংস্কার বিরোধী মানে আপনি গণ অভ্যুত্থান বিরোধী। গণভোটে হায়ের পক্ষে বিএনপি একটু দেরিতে করলো কিনা? দেরিতে না করলে সমস্যা কি, সে তো অঙ্গীকার করে ফেলছে, ওখানে সাইন করছে না তারা। কিন্তু সেক্ষেত্রে যে বিদেশে যারা প্রবাসী যারা ব্যালট পেপার পেলো, তারাও তো অনেকে এই সিদ্ধান্ত না পাওয়ার কারণে ভোটটা দিয়ে দিয়েছে। এটা তো ম্যাটার করবে না, কারণ হলে আপনি তো অঙ্গীকার আগেই করাই নিচ্ছেন। তার মানে গণভোটে হ্যাঁ না জিতলেও কোনো সমস্যা হবে না কেন? আপনি অঙ্গীকার, এটা কি গুরুত্বপূর্ণ না? আপনি জাতির সামনে সবার সামনে ওয়াদা করলে, শপথ পাঠ করে স্বাক্ষর করলেন সম্মিলিতভাবে, এটা কি কোনো গুরুত্ব নাই? জামাতকে শেখ মুজিবুর রহমান যেরকম রেটর গেলে হ্যাঁ মাফ করে দিলাম, হ্যাঁ করার মধ্যে প্রপারলি ডিল না করে যে ভুলটা করা হয়েছিল জাতিগতভাবে, একই জিনিস আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে রয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আপনার প্রপারলি ডিল করতে হবে। আপনি যদি দেখেন ভিকটিম বিকাম কিলার্স, আপনি আওয়ামী লীগকে যদি এখন ভিকটিম বানান, হ্যাঁ ধরেন এই যে একটা এই যে আপনার এই ছাত্রলীগের এক নেতা, তার জেলে সে তার সাদ্দাম তার 9 মাসের বাচ্চা হত্যা করে স্ত্রী আত্মহত্যা করছে। এইটা ধরেন কনসিকুয়েন্স, এটা নানাভাবে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু এই দৃশ্য আপনি ধরেন, এই দৃশ্য আপনি মানে এটার মধ্যে কি অ্যাচিভমেন্ট আছে পলিটিক্যালি? তাকে সোসাইটিতে আপনি সে ধরেন তার ছাত্রলীগের ওই সাদ্দাম অনেক অপরাধী, ক্রিমিনাল, তার বিচার করবেন, এবং এট দ্য সেম টাইম তার পরিবারের সামাজিক নিরাপত্তা এটা আপনি ব্যবস্থা রাখবেন না? ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আরো হয়তো প্রশ্নকে ক্লিয়ার করতে। জনাব মঞ্জু আলম পান্না, যে প্রশ্নটা আমি করছি, আজকে নিজে শুনেছেন র্যাপের নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং সেখানে পোশাক চেঞ্জ করা হয়েছে, কাপড় চেঞ্জ। তারপর আমার প্রশ্ন হলো, এই যে পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে আসলে র্যাবের নামটিকে, যে র্যাবের নামটা যে খারাপ ছিল, যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, এই পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে র্যাব কি এবার সেই ভাবমূর্তি ফিরে পাবে, যে আগের যে র্যাব, বা র্যাবকে এই পর্যায়ে নিয়ে গেছে কারা? পোশাক পরিবর্তন করে কখন কোনো লাভ হয়? নতুন বোতলে পুরনো মদ ঢুকিয়ে পুলিশের পোশাকও যেহেতু কিছুদিন আগে লাভ হয়েছে কি, সে পুলিশ তার মনোবল ফিরে পেয়েছে, বরং পুলিশ তার মনোবল আরো হারিয়েছে। আমার মনে হয় যে পুলিশের যে মনোবল বাড়ানোর জন্য তো পুলিশের যে নতুন পোশাকটা করা হয়েছে, মানুষ যেমন হাসে, পুলিশ বোঝায় পোশাকটা গায়ে দিয়ে নিজেও মনে মনে হাসে অথবা কষ্ট পায়, এ করছে কি হচ্ছে। এইগুলো স্রেফ মানে এই যে টেন্ডার বাণিজ্য, নতুন নতুন পোশাক, মানে নতুন নতুন বাণিজ্য, নতুন নতুন কমিশন, এগুলো স্রেফ আর কিছু না, মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার একটি চেষ্টা। এই যে আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নটা করার মানে না করে অন্য বিষয় না আমরা আলোচনা করতে পারতাম। দেখুন, আপনি কিন্তু প্রশ্ন করেছেন, আপনি লজিক্যালি করেছেন, করার মতো প্রশ্ন। এইভাবেই মানুষের দৃষ্টিকে ঘোরানো হয়, এইভাবেই মানে ফোকাস যে পয়েন্টগুলো সেখান থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, এগুলো আর কিছু না। র্যাবের চরিত্রে কি পরিবর্তন হবে? যদি সরকার না চায়,
সরকার না চায় কোনো পরিবর্তন হবে না। এবং র্যাবের ভূমিকাটাও কেমন দেখেছেন বিগত 17 বছরে, বা র্যাবকে এই পর্যায়ে নিয়ে গেল কারা? খারাপ এত তাদের ভাবমূর্তি সবাই মিলে, আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে। র্যাব তো বিএনপির সময় সৃষ্টি হয়েছিল। সে র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে, জাতিসংঘের পক্ষ থেকে, বিদেশি নানান অর্গানাইজেশনের পক্ষ থেকে আওয়ামী লীগের অভিযোগ আসছে। ইসের সময় করা হয়েছিল, বিএনপির সময় করা হয়েছিল, কিন্তু তীব্রভাবে যে প্রতিবাদটা সেটি আওয়ামী লীগের সময় আসছে, মিস ইউজ করা হয়েছে, র্যাবকে ব্যবহার করা হয়েছে। দেখুন, আওয়ামী লীগ কিন্তু একবারে ফ্যাসিস্ট হয়নি। 2009-এ ক্ষমতা আসার পরে 1 বছরের মধ্যে ফ্যাসিস্ট হয়নি। তাকে ফ্যাসিস্ট হতে যারা বলছেন ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্ট যদি আমি ধরেও নিই, 15.5 বছর সময় লেগেছে, একদিন তো হয়নি। র্যাবটাও এইভাবে কলুষিত হয়েছে। বিএনপির সময় হুমায়ুন আহমেদ বই লিখেছিল কালো বিড়াল সাদা বিড়াল, হলুদ হিমু কালো র্যাব, হলুদ হিমু কালো র্যাব। ও আমার কৃষ্ণ র্যাব, আমি তোমায় ভালোবাসি, right. তোমার অস্ত্র আমার বুকে বাজায়। ইয়ে খুব ভালো স্মরণশক্তি। তো বিষয় হচ্ছে যে র্যাব কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ মিস ইউজ করেনি, বিএনপিও করেছে। এবং রনি ভাই তার স্বাধীন মতামত দিয়েছেন, আই স্যালিউট হিম। বাট কথা হচ্ছে, ফ্যাসিবাদ দমনের নামে যে রাজাকারদের সাথে, মুক্তিযুদ্ধের বিরোধী চেতনার সাথে আমরা ঐক্য করছি, এটাই তো সবচেয়ে বড় ভুল। আজকে বুমেরাং হয়েছে না, জামাতের সাথে লিয়াজও করেনি, ঐক্য করেনি, অ্যালায়েন্স করেনি, সব ঠিক আছে, কিন্তু জামাতকে তো রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। মানে এইভাবে যেমন মির্জা ফখরুল সাহেব কি বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আপনাদেরকেও বিপদে ফেলে গেছে, আমরাও বিপদে পড়েছি। হ্যাঁ, কেন এটা আগে ফিল করেন? নাকি এটি শুধুমাত্র ভোটের মাঠে আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য তিনি এই কথা বলছেন? যদি সত্যিই তিনি এটি ফিল করে থাকেন, তাহলে কেন ফ্যাসিবাদ দমনের নামে মানে যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করতে হচ্ছে? এবং 71-এর জামাতের সঙ্গে 24-এর আওয়ামী লীগের তুলনা করাটা আমরা বোধহয় এখানে আরো প্রচন্ড ভুল। আপনি এটা কিছু মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবশ্যই তার জন্য তার দায় সবাইকে নিতে হবে। এবং কাদের সন্তানরা হারিয়েছে আমরা? আমাদের সন্তানদেরকেই তো 2024-এ। এবং এখনো পর্যন্ত দেখুন, মানে কোনো ব্যক্তি এইভাবে পরিষ্কার করে বলে না যে 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই 1400 মানুষ 5 আগস্ট পর্যন্ত না, 15 আগস্ট পর্যন্ত সরকার ডিক্লেয়ার্ড যে 832 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখন সেটা 1400, আমরাও কথা বলে 1400। আমাদের সমস্যাগুলো হচ্ছে এখানে।